টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের শেয়ার বাজারে লেনদেনে যে প্রযুক্তির ছোঁয়া। একসময় আপনার ক্রাই আউট ট্রেডিং হতো, আপনার ট্রেডিং ফ্লোরে আপনার সবাই চিৎকার করে কেনাবেচা করত। সেখান থেকে এসেছে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের আপনার যে ইন্ট্রানেট বলা যায়, যে একটা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পুরো শেয়ার বাজারে সব ব্রোকাররা কেনাবেচা করছিলেন। আমরা ব্রোকারদেরকে ফোন করে কিংবা ব্রোকারেজ হাউসে গিয়ে কেনাবেচা করতাম। তারপরে এখন এসেছে অ্যাপ, আমরা স্মার্টফোন থেকে যে কোনো পরিস্থিতিতে বিশ্বের যে কোনো জায়গা থেকে কেনাবেচা করতে পারি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি শান্তা সিকিউরিটিজের সিইও কাজী আসাদুজ্জামান। তারা সম্প্রতি ইজি ট্রেড নামে একটি নিজস্ব ট্রেডিং অ্যাপ এনেছে, বেশ অ্যাডভান্স লেভেলের। আসাদ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ। আপনারা একটা বড় বিনিয়োগের ব্যাপার, যেখানে স্টক এক্সচেঞ্জ আপনার নিজেদের একটা ডিফল্ট অ্যাপ দিয়ে রেখেছে। ইন্ডাস্ট্রিতে আরও দু একটা ব্রোকারেজ হাউস তারা অ্যাপ চালু করেছে, অন্যরাও ট্রাই করছে। আপনারা একা বিনিয়োগ করে এই অ্যাপটি কেন করতে গেলেন? এইটার গল্পটা আসলে একটু আমার বুঝতে হলে বা বলতে হলে আমার মনে হয় শান্তা অ্যাজ এ গ্রুপ আমাদের অন্যান্য অনেক ক্ষেত্রেই আপনারা জানেন যে শান্তা খুবই ফিউচারিস্টিক। এক্স্যাক্টলি, আমরা যতটুকু অবজার্ভ করি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রথম কনসার্ন থাকে যে আমরা আমাদের ইনভেস্টরদেরকে, আমাদের বিনিয়োগকারীদেরকে সবচাইতে বেস্ট সার্ভিসটা, কোয়ালিটি সার্ভিসটা আমরা প্রোভাইড করতে চাই। এটা করার সময় আমরা চিন্তা করি যে আমার ইনভেস্টরের কী প্রয়োজন, নেসেসিটিটা কি, নিডটা কি। তো এই নিড অ্যাসেসমেন্টের জায়গা, যেহেতু আপনি শুরু করলেন যে একসময় ক্রায়ো এটা ছিল, তাহলে একটা লিমিটেড স্কোপ অফ মধ্যে দিয়ে এই ট্রেডিং অ্যাক্টিভিটিস বা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস তো চলছে। তো সেইখানে এই ফিজিক্যাল প্রেজেন্সের এই যে সমস্যা, সেই সমস্যাটাকে এবং আমাদের যেখানে গ্লোবাল জিওগ্রাফিক্যাল পজিশনের কারণে বা রিমোটনেসের কারণে যেখানে আমরা অ্যাক্সেস নিতে পারছি না, বা যেই পপুলেশনটা রিমোট এরিয়াতে রয়ে গেছে, তাদেরকে এইটাকে একটা সুপিরিয়র একটা অ্যাপ বেসড ট্রেডিংয়ের অভিজ্ঞতা দেওয়া এবং তাদের এই ট্রেডিংটাকে ফ্যাসিলিটেট করা, এটাই ছিল আমাদের প্রাইমারি মোটিভেশন। কারণ আমি এখন তো যেই ব্যস্ত সময়, আমরা ক্যাপিটাল মার্কেট বলতে গেলে তো কাইন্ড অফ এখনও তো শহরের প্রাধান্যই রয়ে গেছে। শহরে বলতে গেলে শুধু ঢাকা বেসড, শহরে আমরা যারা কর্মব্যস্ত মানুষ, দেখা গেছে যে একবার হয়তো দেখলাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বা অ্যাপে, তারপরে হয়তো আবার দেখারই সময় পাই না। দিন শেষে একবার দেখলাম 5%, 6% কমে গেল। এই এক্স্যাক্টলি। এবং আপনার এই কর্মব্যস্ততার মধ্যে আপনি তো নিশ্চয়ই এটা আপনি একজন ইনভেস্টর হিসেবে এটাতে আপনি পার্টিসিপেট করছেন। তো এই আপনার অন্য কাজ বাইরে, আপনার অন্য ব্যস্ততার মধ্যে, আপনি ইভেন ব্যস্ততা বাদ দিয়ে আপনি হয়তো কোথাও ঘুরতেই গিয়েছেন, তো সেটা মাঝখানে আপনার ওই যে একজন ব্রোকারকে ফোন দিয়ে বা তার সাথে কমিউনিকেট করে কথা বলে আপনি একটা অর্ডার প্লেস করছেন, অনেক সময় দেখা যায় যে এই কমিউনিকেশনসের মাঝখানে একটা ট্রেডিং অপরচুনিটি আপনি হয়তো লস করতেছেন, বা হয়তো আপনার পছন্দ হলো না যে আপনার ব্রোকার আপনাকে যেই প্রাইসে এক্সিকিউশনটা করে দিচ্ছে সেটা আপনার পছন্দ না। তো এই যে ফ্রিডমটা দেওয়া, যে টাইমলি এক্সিকিউশন, আপনার যে কোনো জায়গা থেকে এক্সিকিউট করার যে আনন্দটা, 5 মিনিটে শেয়ার হল্ট হয়ে যায়, ডানে হয় বামে হয়। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় বর্তমানে যেই সমস্ত অ্যাপস, অন্যান্য অ্যাপস যেগুলো ছিল বা অন্যান্য যেই প্রসেসটার মধ্য দিয়ে আমাদেরকে এক্সিকিউশনটা হচ্ছিল, ওই জায়গাটাতে আসলে আমরা আমাদের ইনভেস্টরদেরকে একটা কোয়ালিটি সার্ভিস এনশিওর করার জন্যই মূলত এত বড় একটা ইনভেস্টমেন্ট আমরা হলেও আমরা তারপর আমরা চেষ্টা করেছি আমাদের ইনভেস্টরদেরকে বেটার ফ্যাসিলিটেট করার জন্য এই অ্যাপসটা নিয়ে। আচ্ছা, স্টক এক্সচেঞ্জের ডিফল্ট অ্যাপ যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, দুই পক্ষেরই আছে, তার সাথে আপনাদেরটার ডিফারেন্স কোথায়? প্রথমে যেটা বলতে হয় যে আপনি কিন্তু আমার এই অ্যাপস দিয়ে আপনি কিন্তু দুই স্টক এক্সচেঞ্জে ডিএসসি এবং সিএসসি একই সাথে ট্রেড করতে পারতেছেন। নট অনলি দ্যাট, আপনি তো আপনি দুটি অ্যাকাউন্ট, আপনি একাধিক অ্যাকাউন্ট আপনি একটা হাউসে মেনটেন করতেই পারেন। তো সেই একটা লগ ইন থেকে কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্টে একই সাথে ডিএস এবং সিএসসিতে ট্রেডটা জাস্ট লাইক আমি যেভাবে ফেসবুকে আমার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, আমি দুইটাই লগ আউট করে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। রাইট। এবং নট অনলি দ্যাট, আপনি এখানে একটা কিন্তু আরবিট্রেজ বলতে আপনার এখানে বেটার প্রাইসিংটা আপনি ডিএসসিতে আছে না সিএসসি আছে, আপনি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন। সো আপনি কিন্তু ওইখানে কিন্তু আপনার একটা বেটার এক্সিকিউশনের কিন্তু সুযোগ থেকে যাচ্ছে। আদার দেন দিস, আপনার পাসওয়ার্ড টাইপ করে
তো আপনি আপনার বর্তমানে হ্যাঁ, অ্যাপগুলো তৈরি করতে পারছেন। ডিএসসিটা আমি ট্রাই করেছিলাম যে প্রত্যেকটা অর্ডারের সময় আপনার পাসওয়ার্ড চাপতে হয়, উইচ ইজ Right. ভেরি কাম্বারসাম। এক্স্যাক্টলি, এবং যেখানে আপনার টাইম ইজ মানি, তো অনেক সময় দেখা যাচ্ছে একটা পাসওয়ার্ড টাইপ করতে গিয়ে আপনার লগ ইন করতে গিয়ে আপনার একটা টাইম নষ্ট হচ্ছে। আমার এখানে কিন্তু আপনি বায়োমেট্রিক লগ ইনের মাধ্যমে খুব সহজেই আপনি অ্যাপসে লগ ইন করতে পারতেছেন, এবং আপনার শুধুমাত্র ওই যখন নাকি আপনি ট্রেডটা সাবমিট করবেন, অর্ডারটা সাবমিট করতে যাচ্ছেন, শুধু ওই সময়টা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি কি কনফার্ম কি না। সো দ্যাটস ইট। আপনাকে এখানে কনফার্ম কি আবার নো, এখানে আর কোনো পাসওয়ার্ড বাড়তি দিয়ে পাসওয়ার্ড বা বাড়তি কোনো লগ ইন অন্য কোনো কিছু নেই। সাবমিট ভেরিফিকেশনটা বাটন? শুধুমাত্র আপনি যখন লগ ইন করছেন, বায়োমেট্রিক লগ ইন বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, ওই প্রথমবারই আপনাকে শুধুমাত্র অতটুকু আপনার সিকিউরিটি আচ্ছা। যাচাই করা হচ্ছে। সো ওই সুরক্ষার দিকটাকেও আমাদের চিন্তা করতে হয়েছে এই জন্য যে এটা যাতে কোনোভাবেই ইনভেস্টরদের তথ্য বা অন্য আর্থিক তথ্যের কোনো ক্ষতি না হয়, আমরা চেষ্টা করেছি এই জন্য পাসওয়ার্ডের পাশাপাশি বায়োমেট্রিক লগ ইন করা। স্টক এক্সচেঞ্জের ডিফল্টটা এখন আপডেটটা আমি ইউজ করিনি, আগেরটা দেখে অ্যাজাম্পশনটা কি এরকম ছিল কিনা যে আমার ফোন আমি আমার অথেন্টিকেশন দিয়ে আপনার ঢুকলাম, ডিএসসির অ্যাপে ঢুকলাম, এখন পরে যে অর্ডারটা প্লেস করছি এটা আমি করছি না অন্য কেউ করে দিচ্ছে, এইটা অথেন্টিকেট করাটা কি খুব জরুরি না, কিনা? এখানে আমার কাছে মনে হয় এটা এই জন্যই বললেন যে আমরা সবসময় চিন্তা করেছি আসলে আমাদের ইনভেস্টর কি চাচ্ছেন, Correct. ইনভেস্টরদের নিডটাকে ফুলফিল করার জন্যই আমরা আছি। সো আমি যখন নাকি আসলে ইনভেস্টর নিডটাকে ফোকাস করে আমি যে কোনো সিস্টেম নিয়ে আসবো, আমার মনে হয় ওই জায়গাটাতেই আমাদের রিচ করার টার্গেট, আমার ইনভেস্টরকে আমার হ্যাপি করা, ইনভেস্টরকে আমাকে সন্তুষ্ট করা। আপনি যেটা বললেন যে এই একটা নিড, এটা তো অ্যাজ এ ইউজার আমি নিজেও এটা সমস্যা পড়ছিলাম। আপনাদের অ্যাপে একটি ড্রিপ অর্ডার দেওয়া যায় কিনা, লাইক আমাদের, যে আমি 1000 শেয়ার কিনবো, জি। আমি ডিসক্লোজড কোয়ান্টিটি একদম। রাখবো 100। একদম, আপনি এখানে ড্রিপ, আপনি যত রকম ফ্লেক্সিবিলিটি আপনি চাচ্ছেন যে আপনি এখন ড্রিপ দিচ্ছেন, প্রাইস মডিফিকেশন, সমস্ত কিছু আপনি খুব সুন্দর সুন্দর করে একদম সহজে। তার মানে আপনার যে হাউসের ভেতরে যে টার্মিনাল, জি, তার সাথে এই অ্যাপের ফ্যাসিলিটিজের কোনো পার্থক্য নেই? একদম রিয়েল টাইম ট্রেডিং, আপনাকে কোনো রকম কোনো মানে এটা একদম রিয়েল টাইম ট্রেডিংয়ে যা বোঝায়, আপনি যত কোয়ান্টিটি শেয়ার আপনি চাচ্ছেন, উল্টো বলা যায় যে কিছু ক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা যে বললাম যে আপনার একই সাথে দুটো স্টক এক্সচেঞ্জে আপনি ট্রেড করতে পারছেন, তো সেদিক থেকে কিন্তু একটা বড় বেনিফিট আপনি এখানে পাচ্ছেন। ইভেন ব্লক ট্রেডটা পর্যন্ত আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। আচ্ছা তো সেই দিক থেকে কিন্তু এই বেনিফিটটা কিন্তু এখানে আছে আর কি, অ্যাড করে। আচ্ছা, ব্লক ট্রেডের জন্য আবার ব্রোকারকে ফোন দিতে হয় এখন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমরা বিদেশে যারা আমাদের বন্ধুরা ট্রেড করে তারা হয়তো ঠান্ডা মাথায় কাজ শেষে রাত্রেবেলা যার যার অর্ডার প্লেস করে আপনার সকালে কাজে বেরিয়ে যায়, অটোমেটিক্যালি আপনার ট্রেড এক্সিকিউট হয়। তো আমি দেখলাম যে আমাদের স্টক মার্কেটে এটা দেওয়া যায় না। তো আমাকে আসলে ট্রেডিং টাইমে আমি যতই ব্যস্ত থাকি আমাকে আসতে হয়, আই মিন অ্যাপে ঢুকতে হয় আর কি। জি। ইটস নট আপ টু মাই এক্সপেকটেশন। এইটা আসলে হ্যাঁ, ঠিক আছে, আমরা আসলে এই অনেক কিছুই আসলে এটা আমাদের রেগুলেশনসের সাথে রিলেটেড। এই জায়গাগুলোতে নিয়ে এখন আমরা এক্সপেক্ট করতেছি খুব শীঘ্রই এগুলো চেঞ্জ আসবে, এবং চেঞ্জেস আসার সাথে সাথে একটা এগুলো কি মানে প্রযুক্তিগত কোনো আপনার শর্টকামিংস অর যে রেগুলেশনস এটা অ্যালাউ করছে না? আমাদের একটা ইস্যু কি যে এই আমরা যেই অ্যাপটা লঞ্চ করেছি বা যারাই অ্যাপ লঞ্চ করছেন, এটাই কিন্তু ইটস অনলি অ্যান ইনিশিয়েশন, একটা ইনিশিয়েটিভ মাত্র। সো এখানে কিন্তু আরও অনেক ফিচার্স কিন্তু ভবিষ্যতে কিন্তু অ্যাড হবে বা এটা অন দ্য প্রসেস আছে এটা। কারণ যে কোনো অ্যাপস বলেন বা টেকনোলজি ড্রিভেন ইস্যুই বলেন না কেন, এটা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জায়গা। এই কন্টিনিউয়াস ডেভেলপমেন্টটা না রাখলে আপনি যত আধুনিক অ্যাপসই আমি এখনকার ক্ষেত্রে নিয়ে আসছি না কেন, কালকে সেটা এটা পুরনো কালকে হয়ে অবসলিউট হয়ে যাবে। যাবে। সো এই জন্য আমাদের যে কোনো রেগুলেশন, যে কোনো রেগুলেটরি চেঞ্জেস আসার সাথে সাথে এগুলো তো থাকবেই। পাশাপাশি আমরা ওই যে বললাম যে বেস্ট সার্ভিস অ্যাসিওর করার জন্য আমাদের যত রকম আপনাকে ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য যা দরকার আমরা সেদিকে আপনার অ্যাপে কি চার্ট দেখা যায়? একদম, আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনি এটা জাস্ট একদম ইজি, আপনার খুব সহজেই আপনি চার্টটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর সিলেক্ট করা যাচ্ছে, এবার আপনার টাইম ওয়াইজ আপনি এটাও দেখতে পাচ্ছেন। তো ওই উদ্দেশ্যটা ওই একটাই, কারণ একজন ইনভেস্টর যখন নাকি বিনিয়োগ করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তার জন্য দরকার হচ্ছে, সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইনফর্ম ডিসিশন নেওয়া। আপনি যত বেশি ইনফর্ম ডিসিশন নেবেন, আপনার ইনভেস্টমেন্ট তত বেশি সিকিউর হবে, আপনার সাকসেস রেটটা তত বাড়বে, প্রবাবিলিটি বেড়ে যাবে। তো এইটার জন্য আমরা কিন্তু আমাদের নিয়মিত নিউজগুলো থাকার পাশাপাশি আমরা অন্যান্য আর্থিক তথ্যগুলো এখানে সংযোজন করার চেষ্টা করেছি আর কি। পাশাপাশি যদি আপনি ট্রেড করতে চান, টেকনিক্যাল চার্ট দেখার জন্য সুযোগ থাকে, সেটা তো আছেই। সো আমার মনে হয় ইনভেস্টরদের একটা নতুন অভিজ্ঞতা এটা পাবে। তবে একটা কথা আবারও বলছি, যেটা আবার প্রথমে বললাম, যে কোনো অ্যাপসই স্বয়ংসম্পূর্ণ না।
কোনো অ্যাপসই এখনকার জন্য আজকে যে অ্যাপসটা সবচেয়ে বেস্ট অ্যাপস বলছি আমি, সেটা সময়ের সাথে সাথে সেটা চেঞ্জে আরও পরিবর্তন আনতে হবে। আমি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করে করে আমরা আমাদের ইনভেস্টমেন্ট ডেফিনেটলি আপনারা পরিবর্তন করে আপগ্রেড করবেন, স্টক এক্সচেঞ্জ নিজেও করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই অ্যাপ বেসড ট্রেডিং যে হাতে হাতে আপনার একটা ট্রেডিং টার্মিনাল বলতে পারি আমরা, যে ফর দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আমরা ছড়িয়ে দিচ্ছি, কিন্তু ডু ইউ থিঙ্ক যে এতে আমাদের স্টক মার্কেটের যে অ্যাকচুয়াল পেনিট্রেশন যেটা উইচ ইজ ভেরি লো কম্পেয়ার টু আমাদের যে পিয়ার ইকোনমিজ আছে বা আর উন্নত দেশগুলোর সাথে তুলনা নাই করলাম, এখানে কোনো ইমপ্রুভমেন্টের আশা আছে কি? অবশ্যই। কারণটা একটা বিষয় হচ্ছে যে আপনার যখন নাকি আমি এটা ওপেন করে দিচ্ছি, ডিজিটাল করে যাচ্ছি, অ্যাপ বেসড ট্রেডিংয়ে যাচ্ছি, তখন আমার রিমোট এরিয়াতে যেই ইনভেস্টর বসে আছেন, যিনি আমরা ঢাকা সিটিতে বসে থেকে আমরা বলছি যে সময়ের অভাবে আমি আমার ইনভেস্টমেন্টটা করতে পারছি না, তাহলে পার্টিসিপেশনটা লো হওয়ার কিন্তু এটা অন্যতম কারণ যে আমাদের ক্যাপিটাল মার্কেট এখনও সিটি বেসড রয়ে গেছে। তাহলে এই রিমোট এরিয়াতে পৌঁছানোর জন্য ক্ষেত্রে এই অ্যাপস আমাকে যথেষ্ট হেল্প করবে। কারণ স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রেই একটা থাকে যে আমি কোথায় গিয়ে ট্রেডটা করব। একজন ঢাকার বাইরে যারা আছেন, রিমোট এরিয়াতে যারা আছেন, কার কাছে যাব, কোন ব্রোকারেজের কাছে যাব, কিভাবে ট্রেডটা করতে হয়, এই ফ্রিডমটা আবার ট্রান্সপারেন্সি একটা ইস্যু থেকে যায়। আমার বিশ্বাস আমরা এই অ্যাপ বেসড ট্রেডিং মাধ্যমে আমরা বাংলাদেশ তো অবশ্যই, ইভেন অনেক ক্ষেত্রে আমাদের বাইরে যেই আমাদের প্রবাসী বন্ধুরা যারা আছেন, ভাই যারা আছেন, অনেকেই ইউজ করতে চান। তো এই সময়ের যেই আপনার লিমিটেশনসটা বা গ্লোবাল পজিশনের কারণে যে লিমিটেশনসটা, এটাকে ওভারকাম করতে ডেফিনেটলি আমাদের এই অ্যাপ বেসড ট্রেডিং তাদেরকে যথেষ্ট হেল্প করবে। এবং আমাদের মনে হয়, আমি একটু তথ্য শেয়ার করি, অন্যান্য দেশের সাথে আমাদের এখনকার কম্পারেটিভ সিনারিও যদি বলেন, 2010-এ আপনার হচ্ছে ইন্ডিয়াতে আমাদের এই অ্যাপ বেসড ট্রেডিং আমরা লঞ্চ করে, তখন তাদের যেই নাম্বার অফ অ্যাকাউন্ট ছিল 2 কোটি থেকে, আজকে কিন্তু তাদের নাম্বার অফ অ্যাকাউন্টস হয়ে গেছে 11 কোটি। তাহলে এবং যে 12-13 বছরে সো মানে সাংঘাতিক একটা রেভলিউশন হয়ে গেছে। এবং আজকে ভাবতে অবাক হয় যে আপনার আজকে ইন্ডিয়ান মার্কেটের প্রায় 20% ভলিউম আপনি জেনারেট করতেছে হচ্ছে অ্যাপ বেসড ট্রেডিং থেকে। এবং আপনার পৃথিবীর আরও অন্যান্য দেশে যারা অ্যাপ বেসড ট্রেডিংয়ে গিয়েছে, সাউথ কোরিয়ার মতো দেশে 75% তাদের ট্রেডিং জেনারেট হচ্ছে আপনার অ্যাপ বেসড ট্রেডিং থেকে। তো বিষয়টা হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি ফ্লেক্সিবিলিটি চান, একজন ইনভেস্টর, আপনাকে টাইমলি ডিসিশন নেওয়ার সুযোগ দিতে হবে, আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে আমাকে সার্ভিসের ক্ষেত্রে, অ্যাভেল করার ক্ষেত্রে। তো ওইটাকে ইনশিওর করা গেলে আমার মনে হয় যে আসলে এখন আমার যে 17-18 লক্ষ যে মাত্র বিও হোল্ডার্স আছে, এইটা আমার মনে হয় অতি অল্প দ্রুততম সময়ের মধ্যে 75% অ্যাপ থেকে হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দ্যাট মিন্স এবং কি ইন্ডিভিজুয়ালরাই তো মোস্টলি আপনার ইউজ করেন। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে আপনার তো এই পেনিট্রেশনটা জরুরি। আসলে এই পেনিট্রেশনটা আপনি তখনই পারবেন যখন নাকি আপনার ফিজিক্যাল প্রেজেন্সের পরিবর্তে আপনি জায়গাটাকে আরও বেশি বড় করতে পারছেন। এবং বাংলাদেশে কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু নতুন না। আমরা যদি আমাদের মানি মার্কেটের দিকে তাকাই, আমাদের এমএফএসের দিকে তাকাই, আজকে প্রতিদিন এভারেজে প্রায় 3,500 কোটি টাকা ট্রেড কিন্তু হচ্ছে আপনার আমার এই বিভিন্ন এমএফএস এর মাধ্যমে, আমাদের বিকাশ রিয়েল রেভলিউশন। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেকেই হয়তো চিন্তা করছেন যে আমাদের দেশে অ্যাপ বেসড ট্রেডিং জনপ্রিয় হবে কিনা। আমরা মনে হয় আমার কথা হচ্ছে আমরা অনেক দেরি করে ফেলেছি। কারণ আমরা ইন্ডিয়ার মতো জায়গাতে যদি তারা 2010-এ এটা চালু করে এই সাকসেস রেটে যে চলে আসতে পারে, পার্টিসিপেশন তো হাই হতে পারে, বাংলাদেশে সেই প্রেক্ষাপট আমার মনে হয় অনেকটাই তৈরি হয়ে গেছে লাস্ট অন্তত। আমরা আসলে বিশেষ করে পুঁজিবাজারে আমরা অনেক দেরি করে ফেলেছি, অনেক পার্সপেক্টিভ থেকেই বলা যায়। যেমন অ্যাপ থেকে আপনার যে দ্যাট মিনস যে ইনস্ট্যান্ট ট্রেডিংয়ের যেটা, বাট আই থিঙ্ক যে আমাদের এখানে আপনার ইন্টারডে ট্রেডিং চালু হয়নি। একটা সিসিবিএল তারা এসেছে, তাদের কাজ কবে দেখাবে, তারপরে এই ধরনের নিউ প্রোডাক্টসগুলো আর কি, ট্রেডিং প্রোডাক্টগুলো চালু হবে। আমাদের রেগুলেশনস তো যথেষ্ট আপডেট হচ্ছে এবং আমাদের রেগুলেটরি বডিও যথেষ্ট কাজ করে যাচ্ছে বিভিন্ন রেগুলেশনস নিয়ে নতুন অনেক রেগুলেশনস পেয়েছি আমরা। এবং রেগুলেটরি বডির সদিচ্ছাটাই তো আমরা আসলে লাস্ট কয়েক বছর দেখতে পাচ্ছি যে তারা নতুন নতুন আইন নিয়ে আসছেন। এবং এই যে ইভেন এতদিন তো আমরা এই অ্যাপ বেসড ট্রেডিং যেতে পারিনি,
এটা তো একটা অন্যতম রেভলিউশন যে আমরা এখন ব্রোকার্স কোম্পানিগুলো এটা যেতে পারছি। তো আমার আশা যে ডেফিনেটলি রেগুলেটরি বডি এটা চিন্তা আছে, সরকারের পক্ষ থেকেও এই প্রচেষ্টাটা আছে। আমি হয়তো খুব দ্রুতই আমরা এই জায়গাতে একটা পরিবর্তন, আমরা আরও পরিবর্তন দেখবো আর কি। বেটার লেট দেন নেভার। হ্যাঁ, অবশ্যই এটা আসলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমার মনে হয় এগুলো যেগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলা উচিত, কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে। আরেকটি বিষয়, আপনার পেনিট্রেশনে যে আপনাদের মার্কেট এক্সপান্ড করবেন জিওগ্রাফিক্যালি সারা দেশে, বা আপনার বিভিন্ন পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ উইল ট্রেড স্টকস, আপনারা যে চেষ্টা করছেন, সেখানে অনেক মানুষের কাছে আমরা যাদের হয়তো তাদের সঞ্চয় আছে তারা পুঁজিবাজারকে ভয় পায় যে এখানে আসলে লোকসান ছাড়া কিছুই হয় না। হয়তো একটা লম্বা বিয়ারিশ মার্কেট ছিল আমাদের, খুবই আনইউজুয়াল ঘটনা। এখন আবার অনেকে আপনার এই টাকা পয়সা ফ্লোর প্রাইসে আটকে আছে, যারা ভালো শেয়ার কিনেছে। আপনারা এক্সপার্টরা যেগুলো বলেন যে ভালো ভালো শেয়ার এখানে টাকা তুলতে পারছে না বা কিছু হচ্ছে না, তার ক্যাপিটাল গেইনও হচ্ছে না, ক্যাপিটাল স্টাক আছে। ওয়েদার সে হিসাব করেছে যে এই 1 বছর যদি আমি আমার টাকাটা ব্যাংকে রাখতাম আমি বেশি পেতাম। এগুলো আপনাদের মার্কেটিং এর পথে বাধা হয়ে দাঁড়াবে কিনা? এইটা একটা বিষয় আছে যে আসলে একটা নেগেটিভ ব্র্যান্ডিং মার্কেট নিয়ে আছে যে এখানে মার্কেটে টাকা নষ্ট হয়, কিন্তু আসলে এটা যদি আমরা পরিসংখ্যানগতভাবে দেখি, আপনি মানি মার্কেট থেকে আমাদের যেই রিটার্নটা আসছে এটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আসলে আমাদের কিন্তু আসলে রিটার্ন থাকে না, এটা নেগেটিভ রিটার্ন হয়ে যায়। আর মানি মার্কেটে আমি যেই হরাইজনে আমি ইনভেস্টমেন্ট করছি সেই সেম হরাইজনে যদি আমি ক্যাপিটাল মার্কেটে 5 বছর বা 10 বছরের জন্য ইনভেস্টমেন্টে যাই, এখানে কিন্তু অনেক ভালো স্টোরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ইভেন আমাদের 20% মতো সিএজিআরও কিন্তু আমরা এখানে দেখেছি, তো এনআইএফও দেখেছি ইনফ্যাক্ট। তো সেই জন্য আপনার কম্পারিজন যে প্রতি বছর আমি যে এভারেজে আমি এটা পাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তো এখন আমি যখন কম্পারিজন করছি, আপনি বললেন যে মানে 1 বছর ওখানে ফেলে রাখলাম, তো 1 বছরের জন্য ফেলে রাখতে গেলে আসলে আমার কাছে মনে হয় যে এটা মার্কেটে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আসলে 1 বছর বা ইকুইটিতে ইনভেস্ট করতে গেলে 1 বছর আমার কাছে মনে হয় না যে এটা ঠিক আছে। এই জন্য আসলে ইনভেস্টরদের যেটা করতে হবে আমার কাছে মনে হয় তার ইনভেস্টমেন্ট হরাইজনটাকে আগে ঠিক করে নিয়ে আসতে হবে, যে আমি আসলে এই ফান্ডটাকে যে ইনভেস্ট করছি এটাকে আমি কতদিন আমি এই টাকাটাকে এখানে রাখতে পারবো। কারণ ক্যাপিটাল মার্কেট একটা রিস্কি একটা ইনভেস্টমেন্টের জায়গা, এটা তো আমরা সবাই মেনে নিচ্ছি। তো এখন ওই রিস্কের সাথে যদি আমার ইনভেস্টমেন্ট হরাইজনটা ম্যাচ না করে তাহলে কিন্তু এখানে একটা ডিফারেন্ট রেজাল্ট আসবে। এটাই আমরা যেটা করছি এখন, তাহলে এই জায়গাগুলো এই কথাগুলো বা আমাদের ইনভেস্টরদের কাছে সব অ্যানালিস্টরাই একই কথা বলছে না, কথা বললেও একটা ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি ডাটা নেই আমি, তাহলে কোথাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে যেতে মানে যেহেতু রিস্ক এখানে বেশি, এখানে রিটার্নটাও স্বাভাবিকভাবে বেশি এক্সপেক্ট করছে। আমাদের অবজারভেশন দেখা গেছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয়ে যাচ্ছে, এখানে টাইম হরাইজনে একটা গ্যাপ তৈরি হচ্ছে। বা আমি একটা স্ট্রেসড ফান্ড নিয়ে আসতেছি, যেই ফান্ডটা হয়তো আমি আমার নর্মালি সবাই আমরা কি বলি, আমরা সেভিংসের একটা পার্ট আমি এখানে ইনভেস্ট করতে বলি। সমস্ত কিছু নিয়েই তো আপনার একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আপনি একটা করছেন। আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বাস্কেটে কিছু যাবে আপনার ক্যাপিটাল মার্কেটে, কিছু যাবে মানি মার্কেটে। বাট আমি যদি সব কিছুই একদম ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসি, কোনো একটা টাইম হরাইজনে ইকোনমি কোনো একটা ডাউন ট্রেন্ডের কারণে পড়ে গেলে তখন স্বাভাবিকভাবেই এটা একটা আমাদের জন্য প্রবলেম তৈরি করে। তো এই প্রবলেমটা কাটাতে পারি কখন, যদি আমার ইনভেস্টমেন্ট হরাইজনটা একটু দীর্ঘ সময়ের জন্য একটা সময় ক্যাপিটাল মার্কেট বাড়বে কমবে, দ্যাট ইজ দ্য বিউটি। কারণ সবসময় বাড়তে থাকলে তো আর ইনভেস্টমেন্টের অপরচুনিটি এটা হয়ও না, এটা কোথাও হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই জায়গাটাতে আমার ইনভেস্টরদেরকে অ্যাওয়ার করা উচিত। এবং আমরা শান্তা সিকিউরিটিজের পক্ষ থেকে যেটা করছি এখন, আমরা বিভিন্ন সময় এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামগুলো শুধুমাত্র আমাদের জেনারেল ইনভেস্টরদের জন্য আমরা করছি তা না, ইভেন আমাদের যাদেরকে আমরা বলছি আপকামিং ইনভেস্টর, যারা আমাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা আছেন, আপনারা বিভিন্ন ক্যাম্পাসে বা কর্পোরেট অফিসে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে যান। এবং আমাদের গত পরশুদিনও একটা ইউনিভার্সিটিতে এরকম প্রোগ্রাম ছিল, ক্যাম্পাস প্রোগ্রাম ছিল, এবং আমরা কিন্তু অভূতপূর্ব সাড়া পাচ্ছি এই সমস্ত জায়গাতে। তাদের কিন্তু যথেষ্ট আগ্রহ আছে, তারা জানতে চায়। তো এখন কর্তব্য হচ্ছে আমাদের, আমরা এই জানানোটা এবং এই অ্যাওয়ারনেসটা তৈরি করা, এইটা চেষ্টা করছে। এবং আমার মনে হয় এখানে একটা আগামী বছরগুলোতে একটা রেভলিউশন আমরা দেখতে পারবো আর কি। ডেফিনেটলি অন্যান্য দেশে আপনার যে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে মানুষ যেরকম অ্যাওয়ার, ফ্যামিলি মেম্বার্স বা স্টুডেন্টস প্রত্যেকেই হয়তো ইনফ্লেশন বেড়ে গেছে, তারা চেষ্টা করে সাইড ইনকামটা যাতে বাড়াতে পারে। আই থিঙ্ক যে অ্যাপ উইল বি অ্যান এনেবলার। অবশ্যই তার সাথে ফাইন্যান্সিয়াল লিটারেসি লাগবে। ট্রুলি
ট্রুলি। এবং এখানে আসলে যেটা হচ্ছে যে আপনাকে ইনফর্ম ডিসিশন নিতে হবে। এবং ইনফর্ম ডিসিশনের জায়গাটাতে আমাদের যারা ইন্টারমিডিয়েট আছে, আমরা যারা ইনভেস্টমেন্টগুলো করছি, তো এই জায়গাগুলোতে কাজ করলে আমার মনে হয় ইনভেস্টরদের পার্টিসিপেশন আরও অনেক গুণ বাড়ানো সম্ভব। এবং আমরা এইটা আমাদের যেই জেনারেশন, আমাদের জেন জি কথা বলি বা মিলেনিয়াম জেনারেশন কথা বলি, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আগ্রহ আছে এগুলো নিয়ে। তারা জানতে চায় আমাদের কাছে যে কী হচ্ছে। কারণ অ্যাজ অ্যান ইনভেস্টর আসলে আমি তো আমাদের ইনভেস্টমেন্টের জায়গাগুলো যেগুলো আছে, তো সেই জায়গাগুলো আমার তুমি ক্যাপিটাল মার্কেটকে বাদ দিয়ে তো আসলে চিন্তা করার সুযোগ নেই। তো ক্যাপিটাল মার্কেটকে আমার মনে হয় নেগেটিভলি না দেখে ক্যাপিটাল মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্টটা করলে আমাদের স্ট্র্যাটেজিটা কী হতে পারে সেটা নিয়ে মনে হয় রিস্কটা কম থাকবে, হ্যাঁ, রিটার্নটা বাড়বে। সেটা নিয়ে কাজ করলে আমার মনে হয় অনেকটাই হয়তো এই জায়গাগুলো কেটে যাবে। আর ডেফিনেটলি আপনাকে যখন একটা ইনভেস্টমেন্ট করবো, আমাকে ব্লু চিপ ইনভেস্টমেন্টের কথা বললেই তো অনেকে একটু নেগেটিভ বা অনেকে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখান, কিন্তু পরিসংখ্যান কিন্তু আমাদের হাতে আপনি যেটা বললেন টাইম হরাইজন, হ্যাঁ। আলটিমেটলি আপনার যে ফান্ডামেন্টাল স্টকগুলোই সাস্টেনেবল রিটার্ন জেনারেট করে, আপনার এটা হচ্ছে যে পরিসংখ্যান বলে, আমরাও রিপোর্ট করেছি বেশ কিছু এগুলো নিয়ে। মেইনওয়াইল, আচ্ছা, এবার আমরা আমাদের মার্কেট নিয়ে আসি। জি। শান্তা সিকিউরিটি ওয়ান অফ দ্য টপ 10 ব্রোকারেজ ফার্মস, যে প্রচুর ইনস্টিটিউশনাল এবং হাই নেটওয়ার্থ, যাদেরকে আমরা বড় লোক বলি, এমন অনেক ক্লায়েন্ট আছে আপনাদের। তো এখন একটা পরিস্থিতি যে একদিকে ফ্লোর প্রাইসের কারণে ব্লু চিপ শেয়ারগুলো আটকা, তারপরে সেখান থেকে ডিভিডেন্ড ছাড়া রিটার্ন আসছে না, একটা অনিশ্চয়তা, ফ্লোর প্রাইস পড়ে গেলে এই শেয়ারগুলোর প্রাইস কোথায় পড়বে, আবার যে যদি উঠে যায় আমি তো মিস আউটও করতে পারি, একটা খুব কনফিউশনের মধ্য দিয়ে যাচ্ছে মানুষ আর কি, ইনভেস্টররা। তো আবার ফিক্সড ইনকামে কিন্তু আপনার আগের চাইতে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে সুদের হার বাড়তে থাকার কারণে। তো সব মিলিয়ে একটা এই কমপ্লেক্স পরিস্থিতিতে আপনারা যখন পিচ করেন যে বড় লোকদের কাছে, তাদের কাছ থেকে রেসপন্সটা কেমন পাচ্ছেন? না, মূলত স্ট্র্যাটেজিক ইনভেস্টর যারা, তারা তো আসলে ইনভেস্টমেন্ট করতে চান, বাট সমস্যা হয়েছে রেসপন্সটা যেভাবে পাওয়া উচিত আমাদের বা আমরা এক্সপেক্ট করছি সেইভাবে আসছে না। বিকজ হচ্ছে যে যখন নাকি ইনভেস্টমেন্ট করার পরে খুব স্বাভাবিকভাবেই উনি আনসার্টেনিটির মধ্যে আছেন যে ওনার ইনভেস্টমেন্ট যদি এনকেশ করার প্রয়োজন পড়ে কোনো কারণে, ওনার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য হোক, ওনার নিজস্ব অন্য নেসেসিটির জন্য হোক, এই অ্যাসুরেন্সটা না থাকাতে উনি হয়তো এটা হাফ হার্টেড একটা ডিসিশন টেক করছেন। ওনার পুরো যেই টাকাটা 100% যেখানে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা ছিল, উনি হয়তো সেখানে 20% 25% টাকাটা উনি আপাতত ইনভেস্ট করছেন এবং একটু ওয়াচ করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আমার মনে হয় যদি লিকুইডিটি যদি বাড়তো বা এখানে যদি আসলে ফ্লোর প্রাইসের মতো, ফ্লোর প্রাইস ঠিক আছে, একটা আমাদের তো আসলে একটা ক্রুশাল মোমেন্টে যথেষ্ট হেল্প করেছে এবং অনেক ক্ষেত্রেই আমাদের এটা মার্কেটকে ডিটোরেশন থেকে এটাই করেছে। যে মার্কেট নেচারটা নষ্ট করে দিয়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ইনভেস্টরদের একটা অনীহা থাকে আসলে, যেহেতু যে সে তার মধ্যে কোনো একটা সার্টেনিটি নাই যে সে আসলে শেয়ারটা কবে নাগাদ আবার লিকুইডেট করতে পারবে। তো এটা তার মধ্যে একটা কনসার্ন আমরা দেখতে পাচ্ছি। 4-5 ইয়ার্স পরে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের চিত্রটা কেমন হবে বা ব্রোকারেজ ইন্ডাস্ট্রি কেমন থাকবে? আপনি কি, হোয়াট ইজ ইয়োর ড্রিম? আমি সবসময় এই জায়গাতে আশাবাদী, কারণ অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশ ইজ গ্রোয়িং, বাংলাদেশের গ্রোয়িং ইকোনমি, এবং আপনি আন্তর্জাতিক সকল সংস্থারই কিন্তু প্রেডিকশন বাংলাদেশ ইকোনমি নিয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। ইকোনমি যদি গ্রোয়িং স্টেজে থাকে তাহলে আসলে আমাদের ক্যাপিটাল মার্কেট খারাপ থাকার আমি অন্তত কোনো কারণ দেখি না। সাময়িক এখানে কিছু টার্মোয়েল থাকে, এটা সব দেশে, এটা বাংলাদেশ এককভাবে না। তো ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশের জিডিপি আরও ভালো থাকবে। এবং আমার ওই একই আহ্বান যে এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট যদি আমরা করি বা একটা সুচিন্তিত বিনিয়োগ পরিকল্পনা থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি করি, ডেফিনেটলি এখানে একটা সাস্টেনেবল একটা রিটার্ন, সাস্টেনেবল গ্রোথ আমার মনে হয় পাওয়া সম্ভব। আচ্ছা, এখন ইলেকশনের আর হয়তো মাস পাঁচেক আছে, এগুলো নিয়েও একটা আনসার্টেনটি থাকে, যে বিশেষ করে পলিটিক্যালি সেন্সিটিভ মানুষজন। তো আপনাকে 100 কোটি টাকা যে আপনার ডিলার কোডে দেওয়া হলো আজকে, আপনি একার ডিসিশনে এটা ইনভেস্ট করবেন, আপনি কিভাবে করবেন? আচ্ছা, প্রথম কথা, ইলেকশনের বিষয়টা একটু যেহেতু আসলে আপনি ইনভেস্টর হিসেবে আমার কাছে মনে হয় ইলেকশন বলি বা যাই বলি, যে কোনো সিচুয়েশনেই আসুক, আমার মনে হয় আমার হাতে যে স্কিপ বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো আসলে খোঁজা উচিত।
এখন আমি কথায় কথায় বলছি যে ইলেকশন আছে সামনে, কি হবে না হবে, কিছুটা তো হবে। বাংলাদেশ তো আর হারিয়ে যাবে না, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট তো হারিয়ে যাবে না। বাংলাদেশে অনেক ব্লু চিপ স্ক্রিপ আছে যাদের প্রসপেক্টিভ অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি, যাদের মার্জিনে যথেষ্ট ইমপ্রুভমেন্ট এসেছে, এবং আমরা এক্সপেক্টও করছি সামনের দিনগুলোতে এগুলো মার্জিনে আরও ইমপ্রুভমেন্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের ইনভেস্টরদের, আমাদের অন্য ইনস্টিটিউশন ইনভেস্টরদেরকে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, আমরা ফার্মাসিউটিক্যালসের যেই স্ক্রিপ্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে প্রসপেক্টিভ মনে হচ্ছে, এমএনসিতে বেশ কিছু স্ক্রিপ্ট আছে আমাদের যথেষ্ট প্রসপেক্টিভ মনে হচ্ছে, উইল গো ফর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট উইথ দ্যাট মানি। আমরা ডেফিনেটলি ওগুলোতে আমরা এক্সপোজার বাড়াবো। আর অ্যাসেট ক্লাস নিয়ে যদি বলেন, লাইক ইকুইটি ভার্সাস ফিক্সড ইনকাম, কোনো অ্যালোকেশন থাকবে কিনা ফিক্সড ইনকামের জন্য? একটা তো অ্যাকশন থাকতেই পারে, কিন্তু আপনি বিইং আ ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেন্ট, আমাকে একটা জায়গা হচ্ছে যে আপনি প্রাতিষ্ঠানিকভাবে যে জিজ্ঞেস করেন আমাকে, না, আমার আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ডিভিজুয়াল ডিসিশনে। ইন্ডিভিজুয়াল ডিসিশন, ওই যে বললাম প্রথমেই যে আমাকে যদি এই 100 কোটি টাকা আমার একটা ইনভেস্টমেন্ট হরাইজন আমার জানা থাকে, তাহলে আমার তো আসলে আমি এই মুহূর্তে আমার অনেক স্ক্রিপ্ট যেগুলো পড়ে আছে নিচে, আমি ডেফিনেটলি ওগুলোতে ইনভেস্টমেন্টে যাবো। আমার মানি মার্কেটের রিটার্ন চাইতে আমার কাছে মনে হয় এইখানে ক্যাপিটাল মার্কেটে আরও অনেক জায়গায় রয়ে গেছে ইনভেস্টমেন্ট। তবে হ্যাঁ, যদি স্ট্রেস ফান্ড হয় বা এটা একটা লিমিটেশনস থাকে, তাহলে ওইটা টাইম হরাইজনের সাথে ম্যাচ করে কিছু অবশ্যই আপনাকে আমার মানি মার্কেট বা ডেট ক্যাশ পোর্শন আর ফিক্সড ক্যাশ ইনকাম। পোর্শন রাখাটা একটু একটু হয়তো হয়ে যাবে, কস্টিং দিক থেকে চিন্তা করতে। আমি হয়তো ডেট ইনস্ট্রুমেন্টে হয়তো আমি সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের প্রপোজাল যাবো আর কি। গরেট। এই বছরের শেষ নাগাদ আমাদের সূচকটা কোথায় থাকবে? এইটা বলা মুশকিল এইটা বলা মুশকিল। আমি আবারও ওই যে একই কথা, যে আসলে আমরা ফোকাস করি সবসময় হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ওয়াইজ, আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোথায় আছে সেটা খুঁজে বের করাটাই তো আসলে মানে আপনাদের একটা অ্যানালিস্ট টিম আছে, আপনাদের হেড অফ রিসার্চ কয়েকদিন আগে এসেছিলেন, তিনি কর্পোরেট আর্নিংস নিয়ে মাইক্রো ইকোনমিক যে সমস্ত ফোরকাস্টগুলো পজিটিভ দেখা যাচ্ছে, বেশ অনেক দিন পর আপনার পজিটিভ ফোরকাস্ট আসছে। তো আপনি যদি কয়েকটা, যেগুলো আপনার মনে হচ্ছে যে এই শেয়ারগুলো আপনার ওয়াচ লিস্টে থাকা উচিত আমাদের, কয়েকটা শেয়ারের নাম যদি বলেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন মানে কথা, নট যে 6 মাস 3 মাসের জন্য না। আমরা এমএনসি কথা আমি বলছিলাম, আমি এমএনসির মধ্যে ম্যারিকো তো আমরা এই মুহূর্তে যথেষ্ট পার্সপেক্টিভ মনে হচ্ছে, বাট আবারও বলি এটা কিন্তু যার যার পার্সপেক্টিভ অনুযায়ী এটা সে যাচাই করে নিতে হবে। আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো এখন নেওয়া উচিত, এক্সপোজার বাড়ানো যেতে পারে। স্কয়ার ফার্মাতে আমাদের পজিশন ডেফিনেটলি এই মুহূর্তে মনে হচ্ছে বাড়ানো উচিত। তো এরকম আরও কিছু স্কিপ আছে যেগুলো আমরা পজিশন বাড়াচ্ছি, এবং হোপফুলি ইট উইল কন্টিনিউ। টেলিকম স্ক্রিপ্টগুলো সম্পর্কে যদি বলেন, যে এগুলো প্রত্যেকটাই ফ্লোর প্রাইসে, একমাত্র সেক্টর যেখান থেকে একটি শেয়ারও ফ্লোর ছাড়ছে না। সেটাই, মানে একই কথা ঘুরে ফিরে, যে এখানে আমাদের যেটা যদি ইনভেস্টমেন্টের হরাইজনে যদি ম্যাচ করে, ডেফিনেটলি এগুলো বাইরে যাওয়া উচিত, বুঝে যে আমার কোনটা যাওয়া গেলে আমার জন্য হবে আর কি, ইনভেস্টমেন্ট হরাইজনের সাথে ম্যাচ করবে সেটা বুঝে নেওয়া উচিত। ওকে, আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আসাদ ভাই আমাদেরকে বললেন যে ইজি ট্রেড, শান্তা সিকিউরিটিজের ট্রেডিং অ্যাপ, নেক্সট জেনারেশন ট্রেডিং অ্যাপ, সেটি কিভাবে আমাদের ট্রেডিংকে সহজ করতে পারে বাজারে। তাদের প্রতিযোগী আরও কয়েকটি ব্রোকারেজ হাউস, আমি যদি নাম বলি, লঙ্কা বাংলা, তারপরে হচ্ছে সিটি ব্রোকারেজ, তারা চালু করেছে, আরও কয়েকজন চালু করছে। দ্যাট শুড হেল্প আওয়ার ট্রেড এক্সিকিউশন, যে আমরা ব্রোকারকে ব্যস্ত সময় ফোন দেব না, আমি পৃথিবীর যেখানেই থাকি সেখান থেকে করতে পারবো। আর বাজার পরিস্থিতি আপনারাও জানেন, তিনিও বললেন। এর মাঝখানে তিনি বলছিলেন যে অনেক ভালো ভালো কোম্পানি যেগুলো মূল্যভিত্তি সম্পন্ন, তাদের শেয়ার বেশ লুক্রেটিভ প্রাইসে আছে, হয়তো ফ্লোর প্রাইস বা বিভিন্ন আনসার্টেনটির কারণে সেখানে মানি ফ্লো খুব বেশি হচ্ছে না, বাট একটা লং টার্ম হরাইজন থেকে যারা প্ল্যান করে কিনবেন তাদের বিনিয়োগ করার সুযোগ আছে। পরে পর্বে দেখা হচ্ছে।